আপনার বাবা যে পর্যায়ে ছিলেন এই পর্যায়ে থাকলে তো একদিনে বাংলাদেশে এখনকার যে অবস্থান দেখতেছি উনি তো একদিনে ঢাকা শহর অর্ধেক কিনে ফেলতে পারতেন। এই যন্ত্র নির্ভর পড়ালেখার কারণে যন্ত্রটা আমাদের 24 ঘন্টা খেয়ে ফেলছে। যন্ত্রটা নিয়ে নিছে আমাদের টাইমটা, ধরেন 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, কিন্তু বাকি 16 ঘন্টা এই যন্ত্রটা নিয়ে নিছে। এই যন্ত্র থেকে আমাদের আলাদা হওয়ার দরকার আছে। যন্ত্র আমরা ইউজ করব, কিন্তু যন্ত্র আমাদের ইউজ করতেছে আমার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এটা আমাদের পারিবারিক একটা আন্দোলন। আমরা সাধারণত এখানে পরিবারের বাইরে কোনো ধরনের আলোচনা করি না, আমাদের এখানে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয় না। আমি আপনার টোটাল পারিবারিক পরিচয়টা নিয়ে ইনশাআল্লাহ আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব, যদি আপনার সম্ভব হয় আমাদের একটু লিফলেটটা এই বিষয়টা একটু দেখেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনি দেখেছেন? জি দেখেছি। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, দিলেই আমরা আপনাকে ইনশাআল্লাহ প্রশ্ন করব। আমি মোহাম্মদ মাহবুল হক শামীম, জনজোট পিপলস অ্যালায়েন্সের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আছি। পেশাগত দিক দিয়ে আমি মার্চেন্ডাইজিং ম্যানেজার ইন্ট্রাম্যাক্স গ্রুপ, এটা বাইং হাউসে। আলহামদুলিল্লাহ। আপনার পড়াশোনা কোথায়? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমকম করেছি, এরপরে এমবিএ করেছি। আলহামদুলিল্লাহ। আপনার বাবা কি করতেন? আমার বাবা বাংলাদেশ ব্যাংকে ছিলেন, ডিডি ব্যাংকিং কন্ট্রোল ডিপার্টমেন্টে। আপনার বাকি ভাইরা কি করেন? আমার এক ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে প্যারিসে আছে, বিজনেস আছে তার। আর আমার 3 বোন। বড় বোন 14 BCS, সে তিতিমি কলেজের ডিপার্টমেন্টের হেড, জুলজি ডিপার্টমেন্ট। আর মেজ বোন ও মাস্টার্স পপুলার লাইফ ইন্স্যুরেন্সে আছে। আর ছোট বোন ভিকারুন্নেসা সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে ইংলিশের টিচার। আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের মধ্যে কেউ কি বৃদ্ধাশ্রমে আছে? না, আমরা তো দেখি হায়ার এডুকেশন যারা তারাই বৃদ্ধাশ্রমে দেয়, আপনার বেলায় তা আলাদা কেন দেখলাম আমরা? আপনার পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি আমরা। না আমি জানি না যারা বৃদ্ধাশ্রমে দেয় বা যে বাবা মারা বৃদ্ধাশ্রমে যায় ওদের পরিস্থিতি কিরকম সেটা আমার জানা নাই, নিশ্চয়ই বেশ খারাপ। কিন্তু সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিবারের লোকজন বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই। হয়তো পারিবারিক কালচার বা পারিবারিক শিক্ষা, হয়তো আমাদের পারিবারিক শিক্ষাটা কিছুটা উন্নত, যার জন্য হয়তো আমাদের আত্মীয় স্বজন বা সিনিয়ররা বৃদ্ধাশ্রমে কাউকে যেতে হয় না। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে আমার পরের জেনারেশন বা আমি কোথায় আমার স্থান হবে বা আমার ভাই বোন আত্মীয় স্বজনের কোথায় স্থান হবে সেটার গ্যারান্টি দিতে পারতেছি না। আচ্ছা, আমরা এই বৃদ্ধাশ্রম বন্ধের একটা আন্দোলন করতেছি, এটা আপনি কিভাবে দেখেন? আমি খুবই পজিটিভলি দেখতেছি। আমি আপনাদের লিফলেটটা পড়েছি, লিফলেটের যে সামাজিক যে আন্দোলন এটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি। কারণ এটা আমাদের ধর্মের দিক থেকেও এটা সাপোর্ট করে না এই বৃদ্ধাশ্রম। আর এটা বিকল্প কোনো প্রতিষ্ঠান যদি থাকে, এই যে বৃদ্ধাশ্রম, তাহলে কি হয়, ছেলে মেয়েরা মনে করে যে বিকল্প জায়গা তো আছে, তো বাবা মা তো সেখানে যেতে পারে। কিন্তু আমাদের নবী একথা বলেন নাই। আমাদের নবী বলছেন যে তোমরা তোমার ছেলে মেয়েদেরকে যেরকম ভাবে টেক কেয়ার করবা, ছেলে মেয়েদেরও দায়িত্ব বাবা মা যখন বয়স হয়ে যাবে তাদেরকে টেক কেয়ার করা। আপনি আপনার মা বাবাকে কেমন দেখতেন? আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আপনার বাবা তো অনেক বড় কর্মকর্তা ছিলেন, আপনার পারিবারিক কিছু কথা শুনতে চাচ্ছি আমরা। পারিবারিক, আমার বাবা ব্যাংকে ছিলেন, আমাদের সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের মতিঝিলে জন্ম, মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনিতে। আমি আইডিয়াল স্কুলের ছাত্র ছিলাম, ব্যাংক স্কুলের ছাত্র ছিলাম। তারপর নটরডেম কলেজে পড়ালেখা করেছি। আর আমার বাবা চেষ্টা করেছেন ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, সেটা জাগ্রত করার জন্য। আমরা সব ভাই বোনের মধ্যে এই জিনিসটা আছে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, আপনার বাবা যে পর্যায়ে ছিলেন এই পর্যায়ে থাকলে তো একদিনে বাংলাদেশে এখনকার যে অবস্থান দেখতেছি উনি তো একদিনে ঢাকা শহর অর্ধেক কিনে ফেলতে পারতেন। আপনারা কি আর্থিকভাবে সেই রকম স্বাবলম্বী, না আপনাদের বাপ দাদার সম্পদ নিয়েই আপনারা আছেন? আপনি কোনটা মেসেজ দিবেন আজকে? যে আমি মনে করি যে আমার বাপ দাদার কিছু বেশ কিছু সম্পত্তি ছিল, আর আমার বাবাদের যে শিক্ষায় ওনারা শিক্ষিত হয়েছেন তাতে ওনারা নির্লোভ ছিলেন, এবং উনিও সোশ্যাল অনেক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন মতিঝিল এলাকায়। তো আমি মনে করি মানুষের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হওয়া উচিত, সাধারণ মানুষের সাথে মেশা উচিত। আপনি আপনার বাবার সময় পারিবারিক ভাবে কিভাবে খাওয়া দাওয়া করতেন বাড়িতে, আর এখন আপনার পরিবারের অবস্থা কি একটু আপনি আমাদেরকে জানাবেন? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আমার বাবা যখন জীবিত ছিলেন, আমরা যখন ভাই বোন ছোট ছিলাম, তখন আমরা অবশ্যই একটা টেবিলে সবাই খেতে বসতাম, এবং খাবার মা দেওয়ার পরে সবাইকে ডাকতো, এবং যেই কাজেই থাকি না কেন, মনে করেন 2 মিনিটের মধ্যে চলে আসতাম, একসঙ্গে শেষ করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলে মেয়েরা আপনার সবাই আলাদা আলাদা রুমে থাকে, এবং প্রত্যেকে মোবাইল ইউজ করে বা ল্যাপটপ ইউজ করে, পড়ালেখার জন্যও ইউজ করে, আবার এন্টারটেনমেন্টের জন্য ইউজ করে। এখন খাবার যখন আমার ওয়াইফ খাবার দেয় টেবিলে, তখন ওদেরকে বললে পরে ওরা এসে খাবারটা নিয়ে যার যার টেবিলে চলে যায়, এবং তারা ওই মোবাইল চালাইতে চালাইতে খাওয়া শেষ করে। এই বিষয়টা আপনি সামাজিক কোন অবক্ষয় বলে মনে করতেছেন? আমি মনে করি যে
পড়ালেখার ক্ষেত্রে মোবাইল এবং ল্যাপটপ যেভাবে ঢুকে গেছে, এখান থেকে বের হয়ে আসা উচিত এবং লেকচার পড়ালেখা এগুলা সরাসরি করা উচিত। এই যন্ত্র নির্ভর পড়ালেখার কারণে যন্ত্রটা আমাদের 24 ঘন্টা খেয়ে ফেলছে। যন্ত্রটা নিয়ে নিছে আমাদের টাইমটা, ধরেন 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, কিন্তু বাকি 16 ঘন্টা এই যন্ত্রটা নিয়ে নিছে। এই যন্ত্র থেকে আমাদের আলাদা হওয়ার দরকার আছে। যন্ত্র আমরা ইউজ করব, কিন্তু যন্ত্র আমাদের ইউজ করতেছে আমার মনে হচ্ছে। আমাদের এই আন্দোলন মা বাবাকে বাঁচানোর জন্য আন্দোলন, আপনি কিভাবে দেখতেছেন, কি মেসেজ দিতে চান আমাদের এই সংস্থার মাধ্যমে জাতিকে? আপনাদের সংস্থার মাধ্যমে জাতিকে আমি এইটুকুই বলবো, আসুন আমরা সামাজিক আন্দোলনের সাথে জড়িত হই, সবাই কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত থাকি। সমাজকে ঠিক করতে হলে, সমাজকে রাইট ট্র্যাকে রাখতে হলে সময় দিতে হবে। যদি সপ্তাহে আমরা অন্তত 1 ঘন্টা সময় দিই, মাসে 4 ঘন্টা, তাহলে সমাজ যে দিকে অবক্ষয়ের দিকে যাচ্ছে সেই অবক্ষয় আমরা রোধ করতে পারবো এবং তাতে আমরা নিজেরা সেফ থাকবো, আমাদের ছেলে মেয়েরাও সেফ থাকবে। এই জন্য আমি মনে করি এএসপি যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ। এটা আমাদের ইসলামী মূল্যবোধের সাথে যায় এবং বৃদ্ধাশ্রম এটা বিদেশি কালচার, এটাকে আমরা বর্জন করব এবং আমরা আমাদের মা বাবাকে টেক কেয়ার করবো। আমাদের সাথে ওনারা আমৃত্যু যাতে থাকতে পারেন, সেটা করলে আমরা আমাদের বাবা মাকে যেরকম ওনাদের যে আমাদের প্রতি হক আছে সেই হকটা আদায় হবে। একইভাবে আমাদের ছেলে মেয়েরা এটা দেখবে, শিখবে এবং আমাদেরকেও সেভাবে রাখবে, এটা আমি মনে করি। এই বাংলাদেশে যারা বড় বড় আমলা, বড় বড় দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের সন্তানরা দ্বারাই তারা শেষ বয়সে নির্যাতিত হচ্ছে, আপনি কিভাবে দেখবেন? আমি মনে করি যে হায়ার এডুকেশন এটার জন্য দায়ী না। এডুকেশন সিস্টেম, এডুকেশনের কারিকুলাম এটার জন্য দায়ী। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন পড়ালেখার যে পদ্ধতি, কোর্স কারিকুলাম, সেগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি। যেমন ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামে, যে ব্রিটিশ কারিকুলাম, আমেরিকান বা অস্ট্রেলিয়ান কারিকুলাম, যে ইউনিভার্সিটিগুলো আছে, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, ওখান থেকে যারা লেখাপড়া শিখছে তারা বিদেশি কালচার শিখছে। পড়ালেখার মধ্যে এটা নাই। আমি বারবার বলে আসতেছি যে ইসলামী মূল্যবোধ, ইসলামী কালচার, যেটা যেমন মাদ্রাসা শিক্ষা কোত্থেকে আসছে, ইউনিভার্সিটিটা কোত্থেকে আসছে, মাদ্রাসা থেকে ইউনিভার্সিটির উৎপত্তি। তা আমাদের মাদ্রাসা কালচারে ফিরে যেতে হবে, ওখান থেকে আমরা আস্তে আস্তে মডিফাই করতে পারি। অর্থাৎ উচ্চশিক্ষার সমস্যা না, সমস্যা হচ্ছে উচ্চশিক্ষায় আমি কি শিক্ষিত হচ্ছি, আমার কোর্স কারিকুলাম কি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে সমাজে দেখা যাচ্ছে যে দুর্নীতি এত বেশি চরমাকা ধারণ করছে। কোনো একজন ব্যক্তি ধরেন সচিবালয়ে চাকরি করে অথবা গভর্নমেন্ট লেভেলে বা প্রাইভেট সেক্টরের বড় কোনো শিল্পপতি, সে যদি দুর্নীতি করে তাহলে সমাজের কারো কাছ থেকে সে দুর্নীতিটা হাইড করতে পারবে, কিন্তু ফ্যামিলির ছেলে মেয়ে বা ওয়াইফের কাছ থেকে কিন্তু সে এটা হাইড করতে পারবে না। তাহলে ছেলেমেয়েরা যখন দেখে যে আমার বাবা এই ধরনের মানে করেন করাপশন করছে বা প্রচুর টাকার মালিক, অনেক অ্যাসেট, তখন কিন্তু ওরা কথা শোনে না, ওরা ওদের মনের মতো যেটা ইচ্ছা সেটাই করে, যার জন্য করাপ্টেড পিপল মাস্ট বি সাফার্ড। আপনি কি মনে করতেছেন দুর্নীতি বৃদ্ধাশ্রম যাওয়ার জন্য একটা কারণ বলে আপনি মনে করতেছেন? অন্যতম কারণ বলে আমি মনে করি। দুর্নীতিবাজ ফ্যামিলির ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারে না। আপনি আপনার জেনারেশনকে কি মেসেজ দিতে চান সন্তানকে মানুষ করার ক্ষেত্রে? এই একটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি 2টা মেসেজ দিতে চাই। এক হচ্ছে ইসলামী মূল্যবোধ এবং কালচারকে আঁকড়ে ধরতে হবে। কোর্স কারিকুলাম, পড়ালেখা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফরেন কালচার থেকে আমরা যেটা ভালো সেটা শিখবো, সেটা ইনক্লুড করব, আর যেটা আমরা আমাদের কালচারের সাথে যায় না সেটা আমরা ত্যাগ করবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা করাপশনকে না বলবো, সব ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবো, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, তাহলে আমরা ভালো থাকবো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, এই যে মাহবুব ভাই ওনার বাবার পরিচয় পাইলেন, ওনার ফ্যামিলি পরিচয় পাইলেন, এই পরিচয় পাওয়ার পরও আলহামদুলিল্লাহ ওনার এই গোটা পরিবার থেকে একটা মানুষও বৃদ্ধাশ্রম নাই। এই বৃদ্ধাশ্রম না থাকার কারণ হলো ওনারা যৌথ পরিবার ছিলেন, ওনারা সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত ছিলেন, যার কারণে আজকে মিডিয়া এসে এত সুন্দর কথা বলতে পারছেন। আমরা চাই প্রতিটা মা বাবাই সন্তান পরিচালনার ক্ষেত্রে যে যে কর্মে আসি, যে যে ধর্মে আসি, ধর্মীয় অনুশাসন এবং যে যে কর্মে আসি, এই কর্মের নীতি আদর্শ মেনে নিজেকে পরিচালনা করি, পরিবারকে পরিচালনা করি, তাহলে হয়তো কোনো একদিন এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম রোধ করা সম্ভব। কারণ আপনি দুর্নীতিবাজ হলে আপনার সন্তান শেষ বয়সে এর প্রতিফল আপনাকে অপমান, অপদস্থর মধ্য দিয়েই দিবে। কাজেই এই বৃদ্ধাশ্রম বন্ধ করতে হলে প্রথম আমাদের নৈতিক চরিত্রকে ঠিক করতে হবে, ঠিক করে সন্তান এবং পরিবার পরিচালনা করতে হবে। আশা করি আর কোনো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না। আর আমাদের এই আলোচনাগুলো শুনে যদি একটা পরিবার তার নীতি আদর্শের মধ্যে ফিরে আসেন, এটাই হবে আমাদের সার্থকতা। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।